প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা। দীর্ঘ বিরতির পর আবারও স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের অপরাধ। একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। দর্শক, এজন্য আলাদিনের চেরাগের চেয়েও বেশি কিছু। সামান্য সেলসম্যান থেকে কয়েক বছরে হাজার কোটি টাকার মালিক। চলতেন কোটি টাকার বিলাসবহুল গাড়িতে, থাকতেন প্রাসাদসম বাড়িতে। বিলাসী জীবনযাপন করা এই ব্যক্তির নাম মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। মেরুল বাড্ডায় শুধু নয়, রাজধানীর অভিজাত এলাকায় এমনকি প্রভাবশালী মহলে তাকে এক নামে চেনে, গোল্ডেন মনির। অতি সামান্য মনির কিভাবে রাতারাতি হাজার কোটি টাকার গোল্ডেন মনিরে পরিণত হলেন, বিস্ময়কর সেই গল্পই জানাবো সবার আগে। নব্বই দশকে মনির হোসেন রাজধানীর গাউসিয়া মার্কেটে কাপড়ের দোকানে সেলসম্যান ছিলেন। পরে মৌচাক মার্কেটে ক্রোকারিজ দোকানের কর্মচারী। যদিও মৌচাক মার্কেটের সেই দোকান বা দোকানের মালিক এখন আর নেই। দোকানে চাকরির সুবাদে তার পরিচয় হয় লাগেজে চোরাচালান চক্রের এক সদস্যের সঙ্গে। এরপর শুধু উত্থানের গল্প। একসময় দেশের বড় স্বর্ণ চোরাচালানকারী হিসেবে উঠে আসে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের নাম। মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর সড়কের এই বিলাসবহুল ৬তলা বাড়িটি মনির হোসেনের। ভবনের দুই পাশের প্লটগুলোতে ফাঁকা রেখে লাগিয়েছেন গাছপালা। পালন করেন বিভিন্ন প্রজাতির পাখি। ভবনে তার ডুপ্লেক্স বাসাতেও শৌখিনতার ছাপ। প্রায় ২৫ বছরের চলার পথ বলতে গেলে নির্বিঘ্নই ছিল মনিরের, কিন্তু শেষ রক্ষা হয়নি। ২০ নভেম্বর রাত ১০টা থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত মনিরের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে মনিরের বাসা থেকে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, নগদ ১,৯,০০,০০০ টাকা, ৬০০ ভরি স্বর্ণ ও মাদক। তার কাছে দামি ৫টি গাড়ি পাওয়া গেছে, যেগুলোর কোনো কাগজপত্র নেই। অবৈধ আয়ে এসব বাড়ি গাড়ি করেছেন বলে জানায় র্যাব। বিপুল পরিমাণ স্বর্ণ অবৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে উনি নিয়ে আসছেন। তার স্বর্ণ চোরাচালান কারবারের রুট ছিল ঢাকা, সিঙ্গাপুর এবং ভারত। অর্থাৎ এই সকল দেশ থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশে উনি আমদানি করেন, যার ফলশ্রুতিতে তার নাম হয়ে যায় গোল্ডেন মনির। কর্মকর্তারা জানান, মনির হোসেনের আরও বড় অপকর্ম জমি দখল। রাজুকের বিভিন্ন কর্মকর্তাকে হাত করে রাজধানীর বুকে ২০০টিরও বেশি প্লট দখল করেছেন তিনি। নিকুঞ্জ, বাড্ডা, উত্তরা, কেরানীগঞ্জে রাজুকের কাগজপত্রে জালিয়াতি করে দখলে নেন তিনি। রাজুকের বিভিন্ন কর্মকর্তার দাপ্তরিক সিলও পাওয়া যায় মনিরের বাসায়। তার ২০০র বেশি প্লট আছে বলে র্যাব জানতে পেরেছে। ইতিমধ্যে ৩০টি কথা আমাদের কাছে সে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তার যে সম্পদের পরিমাণ সেটি প্রায় ১,০৫০ কোটি টাকার ঊর্ধ্বে। র্যাব, দুর্নীতি দমন কমিশন, বিআরটিএ, মানি লন্ডারিংয়ের জন্য সিআইডি এবং ট্যাক্স ফাঁকি সংক্রান্ত বিষয়ে এনবিআরকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে। যদিও র্যাবের এসব তথ্য অস্বীকার করেছে মনিরের পরিবার। অস্ত্র ও এত স্বর্ণ কোথা থেকে এলো তাও জানে না পরিবার। ওরা আসলে প্ল্যান করছে অস্ত্র টস্ত্র, এগুলো আমাদের বাসায় কোনো অস্ত্র ছিল না, তো এগুলো আমরা বলতে পারি না কোথা থেকে আসছে। আটকের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বর্ণ ও গাড়ি ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয় ২২ নভেম্বর ভোরে। মাদকদ্রব্য, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক ৩টি মামলা দায়ের করে র্যাব। এসব মামলায় ২১ দিনের রিমান্ড চেয়ে ওই দিনই আদালতে হাজির করা হলে আদালত ৩ মামলায় গোল্ডেন মনিরকে মোট ১১ দিন রিমান্ড দেন। কিভাবে এত অর্থবিত্তের মালিক হলেন মনির হোসেন তা জানতে অনুসন্ধানে নামে ক্রাইম সিন ইউনিট। অনুসন্ধানে নানা চাঞ্চল্যকর তথ্য মেলে মনির সম্পর্কে। গোয়েন্দা তথ্য মতে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর বাড্ডা এলাকার সাবেক কমিশনারের মাধ্যমে প্রভাবশালী মন্ত্রীর আস্থাভাজন হন গোল্ডেন মনির। নিয়ন্ত্রণ নেন রাজুক, গণপূর্তের।
গোয়েন্দারা জানান সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নামে বরাদ্দকৃত উত্তরার 7 কাঠা জমি কিনে নেন মনির। সখ্য হয় ইয়াজউদ্দিন আহমেদের ছেলের সঙ্গে। 2004 সালে মধ্যবাড্ডার লুৎফুন টাওয়ারের সামনে মনিরের গাড়ি আটক করে র্যাব। পরে প্রভাবশালীদের চাপে ছাড়া পেয়ে যান তিনি। জুন মাসে তৎকালীন র্যাবের সার্জেন্ট শহীদুল ইসলামকে এই যে মামলা নাম্বার এত দাঁড়াই করছে। আটকের পর গোল্ডেন মনিরের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় 7.5 কেজি স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য 4.5 কোটি টাকার বেশি। বলা হয় লাগেজ ব্যবসা থেকে স্বর্ণ চোরাচালানে জড়ান মনির। গোয়েন্দা তথ্য মতে মনিরের সোনা চোরাচালানের রুট ছিল বাংলাদেশ থেকে থাইল্যান্ড, সেখান থেকে দুবাই হয়ে বাংলাদেশ। 2 বছর আগে ফকিরাপুলের স্বর্ণের চালান আটক করা হয় তার এক সহযোগীর কাছ থেকে। প্রায় 15 বছর ধরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে আলোচিত হলেও কোনো মামলা নেই গোল্ডেন মনিরের নামে। আমরা এখনো জিনিসটা অবজার্ভ করছি, ওয়াচ করছি আমরা, ঠিক আছে? প্রতি প্রকৃতি কি জানি, তার বিরুদ্ধে তো কোনো মামলা তো হয়নি না গোল্ডের বিষয়ে? আমাদের এখানে এখন পর্যন্ত হয়নি। দীর্ঘদিন ধরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটি কক্ষ ব্যবহার করে এলেও এ নিয়ে খুব একটা মাথা ব্যথাই যেন ছিল না সংশ্লিষ্টদের। তবে গেল বছর রাজুকের বেশ কিছু নথি চুরির পর নড়ে চড়ে বসে সংস্থাটি। অভিযান চালানো হয় মনিরের দখল করা কক্ষে। সেখান থেকে বিপুল পরিমাণ নথি উদ্ধার করা হয়। পরে এ বিষয়ে মতিঝিল থানায় মামলা হলেও খুব একটা অগ্রগতি হয়নি। পরে মামলাটি স্থানান্তর হয় সিআইডিতে। সম্প্রতি মামলাটির তদন্তভার নিয়েছে দুদক। গ্রেফতারের পর কাজ শুরু করেছে সংস্থাটি। আর নথি জালিয়াতিতে সংস্থার কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজুক চেয়ারম্যান। মনির হোসেন এবং রাজুকের অন্যান্য কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে রাজুকের প্লট জালিয়াতি এবং গাছায়ের বহির্ভূত সম্পদ অর্জনের একটা অভিযোগ দুদক অনুসন্ধানে রয়েছে। মনিরের পিছনে এবং যে সহযোগী যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজুকেরই একটি কক্ষে, এই কক্ষটি বাহিরে ভাড়া দেওয়া ছিল। এই কক্ষ থেকে আমরা 72টি নথি উদ্ধার করেছি। এর সঙ্গে আর যারা জড়িত আছে পুলিশ চার্জশিট দিলে এবং সেগুলি শনাক্ত হলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গোয়েন্দারা জানান গেল প্রায় 20 বছরে 1000 কোটি টাকার সম্পদের খোঁজ মিলছে গোল্ডেন মনিরের। এ সময়ে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। অভিযোগের সত্যতা মিললে খুব শিগগিরই তার বিরুদ্ধে মামলা দায়েরের কথা জানান কর্মকর্তারা। মানি লন্ডারিং অবশ্যই আসবে। আমরা এমনি প্রাথমিকভাবে একটা তদন্ত শুরু করছি, কিন্তু র্যাব যে মামলাগুলো করলো ওই সব থেকে ওগুলো রেফারেন্স দিয়ে র্যাবের পক্ষ থেকে একটা দরখাস্ত আমাদের কাছে আসবে। ওইটা আসলে ওইটা সহ আমরা যে প্রাথমিক শুরু করছি সবকিছু মিলেই মানি লন্ডারিং ইস্যু অবশ্যই আসবে এখানে। মনিরের বিরুদ্ধে দায়ের হওয়া 3 মামলার তদন্তভার হস্তান্তর হয়েছে ডিবিতে। কিন্তু রিমান্ডে নিজের অপকর্মের বিষয়ে খুব একটা মুখ খুলছেন না বলে জানান কর্মকর্তারা। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম একজন সেলসম্যান, অর্থাৎ অতি সাধারণ সেলসম্যান মনির কিভাবে গোল্ডেন মনিরে পরিণত হলো। এর পেছনে নিশ্চয়ই আরও অনেক গল্প আছে, সেই বিষয়টি আমরা জানবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, তিনি বিস্তারিত এ নিয়ে কাজ করেছেন। রিয়াজ, আপনাকে স্বাগত। আচ্ছা রিয়াজ, এই যে অতি সাধারণ একজন মানুষ কিভাবে এরকম হাজার হাজার কোটি টাকার মালিকে পরিণত হলেন, অর্থাৎ গোল্ডেন মনির উপাধি লাভ করলেন, আসলে সেই সেলসম্যান থেকে সে গোল্ডের এই কারবারে কিভাবে যুক্ত হলো? এইটি বলার আগে আসলে একটু পেছনে যাওয়া উচিত। তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা তিনি কিভাবে ঢাকায় আসলেন। গোয়েন্দা প্রতিবেদন যেটি আমরা জানি বা গোয়েন্দা তথ্য মতে তার বাড়ি ছিল মুন্সিগঞ্জ এবং সেখানে তিনি চুরি ডাকাতি করতে গিয়ে একবার ধরা পড়েছিলেন। সেখানে গণপিটুনি দিয়েছিল। সেই গণপিটুনি দেওয়ার পর তার পরিবার সহ তিনি কেরানীগঞ্জে স্থানান্তরিত হন, কেরানীগঞ্জে বসবাস শুরু করেন এবং এক পর্যায়ে বলতে গেলে পেটের দায়ে গাউসিয়া মার্কেটে তিনি একটি দোকানে সেলসম্যানের চাকরি নেন। সেখান থেকে আরও কিছু বাড়তি বেতনে তখনকার মৌচাক মার্কেটে 90 দশকের শুরুর দিকে মৌচাক মার্কেটে একটি ক্রোকারিজ দোকানে তিনি চাকরি নিয়েছিলেন। সেখানে মূলত যারা কাস্টমার থাকতো বা যা ক্রেতা যারা, তাদের মধ্যে থেকে কেউ একজনের সাথে তার পরিচয় ঘটেছিল, যিনি মূলত আমদানি রপ্তানির ব্যবসা করতেন। থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন দেশ থেকে পণ্য আনা নেওয়া করতেন। সেখানে তার সাথে মূলত তার সম্পর্কটা যখন
তৈরি হয় সেই সম্পর্কের খাতিরে এক পর্যায়ে তার সাথে তিনি যৌথভাবে ব্যবসা করতে শুরু করেন, অথবা তার যে ব্যবসা সেই ব্যবসার দেখাশোনা করতে শুরু করেন এই মনির। তারপরে পরবর্তী যখন জানা গেল যেই ক্রেতার সাথে তার পরিচয় ছিল তিনি তার যে আমদানি রপ্তানি ব্যবসা রয়েছে বিভিন্ন কাপড় থেকে শুরু করে বিভিন্ন পণ্যের পাশাপাশি চোরাচালানের স্বর্ণ আমদানি করতেন, অর্থাৎ অবৈধভাবে তিনি স্বর্ণ বিদেশ থেকে দেশে আমদানি করতেন। এইটা ছিল মূলত তার উত্থানের শুরুর দিকের গল্প। আস্তে আস্তে তিনি জড়িয়ে গেলেন। জড়িয়ে যাওয়ার পরে আপনি জানার কথা এক সময়ের শীর্ষ সন্ত্রাসী মুরগি মিলন নামে যিনি পরিচিত ছিলেন, বাংলাদেশের স্বর্ণ ব্যবসার স্বর্ণ চোরাচালানের সবচেয়ে বড় গডফাদার একজন বলা হয়ে থাকে, তার সাথেও তিনি পরিচয়, তার সেই মুরগি মিলন পর্যন্ত গোল্ডেন মনি চলে গিয়েছিলেন। না, তার মানে আপনি যে গল্পটা বললেন এটা আসলে সিনেমার গল্পের মতো অনেকটা, যে মনিরের সাথে প্রথম পরিচয় হয় একজন কাস্টমারের যিনি আমদানি রপ্তানির সাথে জড়িত ছিলেন ব্যবসায়। তো ওখানে দোকানে তো আরও সেলসম্যান থাকে, কিন্তু মনিরকে আকৃষ্ট করলো কিভাবে সেই ব্যবসায়ীর সাথে? মানে মনির কি এই ধরনের চৌকস ছিল বা আগের থেকে এরকম খুব চালাক চতুর ছিল? আসলে মনিরের এখন আপনি বেশভূষা থেকে শুরু করে তার শারীরিক গঠন, চেহারা সবকিছুই আসলে প্রথম দেখায় একজনকে পছন্দ হওয়ার মতো। সুতরাং সেই কারণেই হয়তো হতে পারে যে তিনি যখন আরও একটু যুবক ছিলেন, আরও একটু কম বয়স ছিল, তখন হয়তো তাকে কোনো না কোনো কারণে কাস্টমার প্রত্যেকটা ক্রেতারা জানেন যারা ভালো কথা বলে বা একটু চতুর টাইপের থাকেন তাদেরকে আসলে ক্রেতারা খুব পছন্দ করে, বা তারা আসলে খুব সহজেই ক্রেতাদের যে মন মস্তিষ্ক সেটি কিন্তু বুঝতে পারে। সেই কারণেই হয়তো তার সাথে তার সম্পর্কটা বৃদ্ধি পেয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে 90 দশক থেকে 2000 পর্যন্ত তার সময়টিতে তিনি এই কাজগুলো করেছেন। এই গত 10 বছরে তিনি নিজেকে গুছিয়েছেন। তারপরে যেটি করেছে 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতা আসলো তখন বাড্ডা এলাকার এক কমিশনার তিনি ঘনিষ্ঠতা হন। সেখান থেকে মূলত তার উত্থান পর্ব, দ্বিতীয় যে উত্থান পর্ব সেটি শুরু, অর্থাৎ ব্যবসা, অর্থাৎ জমির ব্যবসা, প্লট এবং ফ্ল্যাট যে দখলের যে ব্যবসা সেটি তিনি শুরু করেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডিআইটি প্রজেক্ট, এটি হচ্ছে তার সবচেয়ে বড় আতুরঘর, তার ব্যবসার যে উত্থানের যে আতুরঘর সেটি বলা হয়। কারণ এই ডিআইটি প্রজেক্টে 2006 সালে বিএনপি সরকার 500 প্লটের ব্যবস্থা করেছিলেন মূলত ক্ষতিগ্রস্ত যারা তাদের পুনর্বাসনের জন্য। সেখানে সাবেক কাউন্সিলর এবং তিনি মিলে আরও কয়েকজন সহ সেখানকার যারা সহযোগী ছিলেন তারা মিলে এই প্লটগুলো ভাগ বটারা করেছেন। এই ছিল মূলত তার উত্থানের প্রথম গল্প। এরপরে বিগত 20 বছরে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। যখন যে সরকার এসেছে সেই সরকারের বিশেষ করে গণপূর্ত মন্ত্রণালয় এবং গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন তাদের সাথে সখ্যতা রেখেই তিনি এই কাজগুলো চালিয়ে এসেছেন। তার মানে মনির গোল্ড দিয়ে শুরু করেছিল, কিন্তু তার ব্যবসা আস্তে আস্তে প্রসার লাভ করেছে, মানে বিস্তৃত ব্যবসা। আরও সেই সব ব্যবসার খবর আপনার কাছ থেকে আরও জানার জন্য আবারও আসবে আপনার কাছে, আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, গোল্ডেন মনিরের উত্থান সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেল, কিন্তু কিভাবে এত টাকা, জমি, প্লটের মালিক হয়েছেন তাও আমাদের জানতে হবে। কোথায় আছে সেসব প্লট আর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, সেসবই আপনাদের জানাবো ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। এ তো গেল সেলসম্যান থেকে 1000 কোটি টাকার মালিক হওয়ার গল্প। এবার জানাবো অন্য কথা। 25টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে যেখানে আছে 550 কোটি টাকারও বেশি। নামে বেনামে রাজধানীতে অন্তত 250 প্লটের মালিকও তিনি। ফ্ল্যাট এবং মার্কেটেরও খবর বেরিয়ে আসছে একে একে। রাজুকের নথি জালিয়াতি করে দখল করা হয় অধিকাংশ প্লট। নেপথ্যে নাকি ছিলেন রাজুকেরই বাঘা বাঘা কর্মকর্তা। এসব সূত্র ধরে গোল্ডেন মনিরের অঢেল সম্পদের সাথে সাথে তাদেরও খোঁজা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মেরুলবাড্ডার ডিআইটি প্রজেক্টের 11 নম্বর সড়কের 67 নম্বর প্লট। দোচালা টিনের ঘরে বাস আলী হোসেনের। এখানে থাকার অনুমতি পান প্রজেক্টের মালিক সমিতির সভাপতি মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের কাছ থেকে। যদিও প্লটটি কার তা জানেন না আলী। একটু বালু ডলু ফেলে আপাতত আমি ঘর উঠে আসি। আপনি 2 বছর ধরে এই জায়গায় বালু ফেলে ঘর তুলে থাকেন, কেউ আসেনি? এখন পর্যন্ত কেউ আসেনি। আচ্ছা, আপনি কি করেন? আমি সিকিউরিটি চাকরি করি, মালিক সমিতি ডিআইডি বছরে। পাশে 63 নম্বর প্লটটিও খালি, গাছগাছালি আর আগাছায় ভরে আছে প্লটটি। আর এই সড়কেরই 41 নম্বর প্লটে গোল্ডেন মনিরের আলিশান 6 তলা বাড়ি। 2 পাশে 4টি ও সামনের একটি প্লটে বাগান আর গ্যারেজ। জানা যায়
শুধু এই 11 নম্বর সড়কেই রয়েছে তার 9টি প্লট। পাশে 10 নম্বর সড়কের 46 নম্বর প্লটে ভবন নির্মাণের কাজ চলছে। এই সড়কে আছে আরও 4 প্লট। 23 নম্বর প্লটে বাবার নামে নির্মাণ করেছেন স্কুল। এই স্কুল নিয়েও আছে নানা বিতর্ক। প্লট আছে 1, 4, 6, 8, 12, 13 নম্বর সড়কেও। বারিধারা যে ব্লকের 74 নম্বর প্লটে গাড়ির শোরুম। একই ব্লকের 2 ও 3 নম্বর প্লটেও গড়েছেন বাণিজ্যিক স্থাপনা। অভিযোগ আছে আবাসিক প্লটগুলোকে বাণিজ্যিকে রূপান্তর করতে বড় ধরনের জালিয়াতির আশ্রয় নেন গোল্ডেন মনির। গোয়েন্দা তথ্যে 250 প্লটের সন্ধান মিলেছে মনিরের। শুধু ডিআইটি প্রজেক্টেই 192টি। এছাড়া পূর্বাচলে 7টি, উত্তরায় 5টি, কেরানীগঞ্জে 6টি, তুরাগে 4টি, ক্যান্টনমেন্ট থানার মৌজায় 3 ও উত্তরার 11 নম্বর সেক্টরে যৌথ মালিকানায় 5 বিঘা জমির সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। সন্ধান পাওয়া 34টি প্লটে মনিরের জমির পরিমাণ দেখানো হয়েছে প্রায় 85 কাঠা। আয়কর নথিতে 28টি প্লটের মূল্য মাত্র 4.25 কোটি। দাম নিয়ে বড় জালিয়াতি হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। অভিযোগ আছে রাজুকের সাবেক 2 শীর্ষ কর্তার যোগসাজশে দখলে নিয়েছেন এসব প্লট। যদিও এ নিয়ে ভয়ে মুখ খোলেননি ভুক্তভোগীরা। শীর্ষ সন্ত্রাসী যে মুরগি মিলন, তার সাথে তার সম্পর্ক গোল্ডেন স্মাগলিং সম্পর্ক হওয়ার পরে তারা এইভাবে কাজ করে এবং তার কাজে খুশি হতে গোল্ডেন মনিরে মুরগি মিলনে কেশার হয়ে যায়। শীর্ষ সন্ত্রাসী যখন হত্যা হয় তখন তার এই অর্থ সম্পদগুলো তার টাকা এবং গোল্ড এটা পুঁজি হয়ে লাগে। ওই পুঁজি টাকা দেয়া এই এলাকায় কিছু প্লট কিনছে। স্থাবর সম্পত্তির বাইরে মনিরের অন্তত 25টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 518 কোটি টাকার তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 2019-20 অর্থ বছরে আয় দেখিয়েছেন 25 কোটি 82 লাখ। বিপরীতে কর দিয়েছেন প্রায় 1 কোটি 4 লাখ টাকা। গোল্ডেন মনিরের সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তার বিদেশে কোনো টাকা পাচারের সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে সে সকল বিষয়েও আমরা আনুষ্ঠানিকভাবে মানি লন্ডারিংয়ের জন্য সিআইডিকে অনুরোধ জানাবো। এর পাশাপাশি আমরা যে সকল শুল্ক ফাঁকির যে বিষয়টি আছে তার জন্য আমরা এনবিআরকে আমরা অনুরোধ জানাবো। গ্রেফতারের পর গোল্ডেন মনিরের দুর্নীতি, অনিয়ম ও চোরাচালানের নানা তথ্য বেরিয়ে আসছে। বিভিন্ন ব্যাংক সহ তার স্থাবর অস্থাবর অঢেল সম্পদের অনুসন্ধানে নেমে মনিরের 610 কোটি টাকার সম্পদ পেয়েছে দুদক। 2009 থেকে গত 10 বছরে মনির এই সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে মনে করে প্রতিষ্ঠানটি। যদিও 2009-এর আগে এক দফা মনিরের সম্পদের অনুসন্ধান করেছিল দুদক। এখন আবার নতুন করে তার সম্পদের তথ্য চাইবে প্রতিষ্ঠানটি। খতিয়ে দেখবে তার পেছনের কুশীলবদের। মনির হোসেন 910 কোটি টাকা এবং তার স্ত্রী মিসেস রওশন আক্তার কর্তৃক অর্জিত সম্পদের পরিমাণ আর 6 কোটি টাকা। মনিরের পিছনে বা সহযোগী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এতক্ষণ দেখলেন অঢেল সম্পদের মালিক বনে যাওয়ার গল্প। আবারও যাচ্ছি রিয়াজের কাছে। আচ্ছা রিয়াজ, গোল্ডের বিনিময়ে, ব্যবসার বিনিময়ে না প্রচুর টাকা বা হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। হাজার কোটি টাকা টাকার বিনিময়ে না হয় অনেক ফ্ল্যাট কিনেছে, গাড়ি বাড়ি কিনেছে, কিন্তু প্লটের মালিক হলেন কিভাবে? এত এত প্লটের মালিক, তাও আবার সরকারি প্লট, রাজুকের প্লট। এটার নেপথ্যে কারা, আসলে কারা তাকে সহযোগিতা করেছে? এই গল্পটি মূলত এই প্লটের যে ব্যবসা বা প্লট যে দখল, সেটি নিয়েই তার যে হাজার কোটি টাকা যে সম্পত্তি, সেটি শুরু কিন্তু বলতে গেলে অন্যতম শুরু কিন্তু সেখান থেকে। অর্থাৎ 2006 সালে বাড্ডা ডিআইটি প্রজেক্টে যারা ক্ষতিগ্রস্ত ছিলেন, সেই ক্ষতিগ্রস্তদের জন্য 500 প্লটের ব্যবস্থা করেছিল তৎকালীন বিএনপি সরকার। তখন এই মনির হোসেন ওরফে গোল্ডেন মনির এবং বাড্ডার যখন স্থানীয় কাউন্সিলর, তারা মিলে তৎকালীন যিনি গণপূর্ত মন্ত্রী ছিলেন তার সাথে একই যোগ সাজসে মূলত এই 500 প্লট তারা নিজেরা ভাগবাটার করে নিয়েছেন। ভাগবাটারা করে নেওয়ার ক্ষেত্রে একটি গল্প রয়েছে। অর্থাৎ যারা আবেদন করেছেন রাজুকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে যারা এই প্লটের জন্য আবেদন করেছেন, কেউ যদি প্রথম কিস্তি দিয়েছেন, দ্বিতীয় কিস্তি দিতে পারেননি, সেরকম কিছু পেয়েছেন। আবার কেউ আছেন যারা আবেদন করেছেন কিন্তু প্লটটি তার নামে হয়েছে কি হননি, কোনো খোঁজখবর নেননি।
এইসব মানুষদের মূলত যে প্লটগুলো ছিল সেই প্লটগুলো রাজুকের এক শ্রেণীর কর্মকর্তা বা ছিলেন বা সাবেক যখন চেয়ারম্যান ছিলেন রাজুকের, তার সাথে একসাথে মিলে জাল দলিল এবং জাল যে সিলমোহর সেটি তৈরি করার মাধ্যমে রাজুক থেকে এই প্লটটি নিজের নামে ভাগিয়ে নিয়েছেন। আপনি শুনলে অবাক হবেন, তিনি যখন ওই গোল্ডেন মনির যখন নিজের গাড়ি নিয়ে রাজুকে প্রবেশ করতেন, তখন রাজুক চেয়ারম্যানের জন্য বরাদ্দকৃত যে পার্কিং স্থানটি ছিল তার পাশের স্থানটি ছিল মনিরের গাড়ি রাখার স্থান। এটি আসলে গোয়েন্দাদের বিভিন্ন তথ্য এবং আমরা সরজমিনে গিয়েও বেশ কিছু তথ্য আমরা পেয়েছি যে এতটাই ওই সময়কালে আসলে এতটাই প্রভাবশালী ছিলেন রাজুকে মনির। সুতরাং মনির যে গং এবং তার যে সহযোগীরা ছিলেন তারা মিলে শুধু এখানে নয়, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নামে যে জমিটি বরাদ্দ ছিল উত্তরাতে 7 কাঠা, সেটি পর্যন্ত মনির কিনে নিয়েছেন। পাশাপাশি 5 বিঘা, 10 বিঘা, 7 বিঘা এরকম বেশ কিছু প্লট রয়েছে এক দাগের মধ্যে, সেগুলো মনির এবং রাষ্ট্রপতির নামে বরাদ্দ প্লট তিনি কিভাবে কিনলেন? রাষ্ট্রপতি কি তার কাছে বিক্রি করে দিয়েছিলেন? এটি আসলে রাষ্ট্রপতির ছেলে, যতটুকু গোয়েন্দা তথ্য রয়েছে যে রাষ্ট্রপতির ছেলের সঙ্গে তার সখ্যতা ছিল এবং সেই হিসাবে রাষ্ট্রপতির নামে যে বরাদ্দকৃত প্লটগুলো ছিল সেই প্লটটি মনিরের কাছে আসলে বিক্রি করা হয়েছে। আরেকটা সংক্ষেপে জানতে চাই যে এই যে রাজুকের কর্মকর্তারা তাকে হেল্প করেছে, মানে সে এই প্লটের ব্যবসা করত, রাজুকের কর্মকর্তারা কি টাকার বিনিময়ে তাকে সহযোগিতা করতো নাকি তার ব্যবসায়িক পার্টনার? রাজুকের এখন পর্যন্ত যতটুকু তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে সেটি হচ্ছে রাজুকের 2 থেকে 3 জন কর্মকর্তা তার সাথে একসাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই প্লটের যে দখল বা ব্যবসা সেটি চালাতেন, আর বাকি যারা ছিলেন তারা মূলত টাকার বিনিময়ে কাজটি করতেন। এবং রাজুক একটি তার কক্ষ ছিল। গত বছরে যখন রাজুক থেকে বেশ কিছু নথি চুরি যাওয়া হয় তখন সেই কক্ষটিতে অভিযান পরিচালনা করা হয়। তখন দেখা গেছে এই কক্ষটি গোল্ডেন মনির এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এই কক্ষটিতে তারা বসে তাদের কার্যক্রম পরিচালনা করতেন এবং সেখান থেকে প্রায় 72 থেকে 73টি নথি তারা উদ্ধার করেছিলেন। সেই নথি চুরির অভিযোগে মনির এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলাটি সিআইডিতে স্থানান্তরিত হয়। সিআইডি থেকে বর্তমানে দুদক তদন্ত করছে, যদিও সেই মামলাটি আসলে খুব বেশি আলোর মুখ এখন পর্যন্ত দেখেনি, দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। কারণ হচ্ছে রাজুক কর্মচারীরা, আমরা এতটুকু গোয়েন্দা তথ্যে আমরা এতটুকু জানতে পেরেছি, যখন মনির সেখানে প্রবেশ করতেন তখন বেশ কিছু কর্মকর্তা এবং কর্মচারী ছুটে আসতেন মনিরের কাছে, কারণ তারা জানতেন যে মনিরের কাছে যদি যাওয়া হয় তাহলে কোনো না কোনো নতুন ব্যবসা হোক বা কোনো না কোনো দখলদারিত্বের বিষয় হোক সেখানে তারা সুযোগ সুবিধা পাবেন। সেই কারণে মূলত মনিরকে তারা আশকারা দিয়েছেন বা তারা সেসব সুযোগ সুবিধা, তার মানে গোল্ডেন মনির যা করেছে তা অনেকটা প্রকাশ্যেই বলা যায় যে বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে সহযোগিতা করেছেন, না হলে তো এটা গোপনে করা সম্ভব না। নিশ্চয়ই এর পেছনে অনেক আরও ক্ষমতাসীন কর্মকর্তারাও আছেন, আপনার কথার ইঙ্গিতেই সেগুলো পাচ্ছি। সেই বিষয়টি হয়তো বিস্তারিত আপনার কাছে আবারও জানার জন্য আসবো, আপনি থাকুন আমাদের সাথে। একটা মানুষ কিভাবে এত অল্প সময়ে পাহাড় সমান বৃত্তের মালিক বনে যান তার আংশিক চিত্র দেখানোর চেষ্টা করেছি আমাদের অনুসন্ধানে। তবে এখানেই শেষ নয়, তার জৌলুসের কাহিনী বলে শেষ করা যাবে না। বিলাসী জীবনে শুল্কমুক্ত গাড়িও কবজায় নিয়েছেন তিনি। কিভাবে সম্ভব বা কিভাবে সেই শুল্কমুক্ত গাড়ি কবজায় নিয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন সেসবই আপনাদের জানাবো ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। রাজনৈতিক দলের নেতা না হয়েও চলতেন জাতীয় সংসদের হুইপের গাড়িতে। আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশিতে পড়ে কখনো হুইপ হিসেবে পরিচয়ও দিয়েছেন। স্ত্রীও কম যাননি, তিনিও চলতেন এমপির গাড়িতে। দুটি গাড়ি আবার আনা হয় শুল্কমুক্ত সুবিধায়। র্যাবের অভিযানের পর অনেক কিছু জব্দ করা হলেও গাড়ি দুটি পড়েছিল গোল্ডেন মনিরের বাড়ির গ্যারেজেই। রহস্যজনক কারণে জব্দ তালিকায় নেই এসব গাড়ি। কি সেই রহস্য, তার ক্ষমতার উৎসই বা কি, সেটাই জানাবো এবার। আটকের পর গোল্ডেন মনিরের আলিশান বাড়িতে এখন শুনশান নীরবতা, অথচ কয়দিন আগেই এখানে থাকতো মানুষের ভিড়। বাড়ির নিচতলার গ্যারেজে দুটি বিলাসবহুল গাড়ি। এত কিছু জব্দ হলেও গাড়ি দুটি এখনও একই স্থানে থাকায় সন্দেহ দানা বাঁধে। একটু খতিয়ে দেখতে ভেতরে প্রবেশ করতে চাইলে বাধা দেন নিরাপত্তা কর্মী। কোনো মতে গাড়ি দুটির নাম্বার সংগ্রহ করে ক্রাইম সিন ইউনিট। অনেক কষ্টে ছবি পাওয়া গেল শেষমেশ। একটির নম্বর ঢাকা মেট্রো ঘ 15707,
অপরটি ঢাকা মেট্রো ঘ 174444। এবার এই গাড়ি দুটি সম্পর্কে বিস্তারিত জানার পালা। ক্রাইম সিন ইউনিট হাজির হয় বিআরটিএ মিরপুর কার্যালয়ে। সেখান থেকে গাড়ির রেজিস্ট্রেশনের কাগজ হাতে পেয়ে চোখ অনেকটা কপালে ওঠার জোগাড়। বিআরটিএর তথ্য, ঘ 157007 গাড়িটির নিবন্ধন শেরপুরের এমপি ও সংসদের হুইপ আতিউর রহমান আতিকের নামে। 2017 সালের 20 আগস্ট নিবন্ধনের সময় ঠিকানা দেয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবন। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন মতে হুইপের গাড়িটির শুল্কমুক্ত সুবিধায় যে মূল্য তাও পরিশোধ করেন মনির। মনিরের শোরুমের মাধ্যমেই এই গাড়ি আনা হয় বলে জানা গেছে। পরে 1,10,00,000 টাকায় মনির গাড়িটি হুইপের কাছ থেকে কিনে নেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এই গাড়িটি সবসময় মনির ব্যবহার করতেন বলে জানা গেছে। নাম্বার প্লেটেও মনিরের শোরুম অটো কার সিলেকশনের নাম লেখা। এই গাড়ির কারণে বিভিন্ন স্থানে নিজেকে হুইপও পরিচয় দিতেন মনির। হুইপ জানান গাড়িটি তিনি নিজেই রেখে গিয়েছিলেন মনিরের কাছে। আমি গাড়িটা রাখছি, গাড়িটা মানে আমি যখন আয়সা করি সরকারি গাড়ি আসছে তো ওই গাড়িটা রাখলাম, নতুন গাড়ি তো ডিস্টার্বটা ঠিক করে রাখছি আর কি। মাঝে মাঝে ট্রায়াল দিচ্ছে গাড়িটা, আমার সরকারি গাড়িটা থাকাতে ওই গাড়িটা আমি রাফ ইউজটা করতেছি না আর কি। ঢাকা মেট্রো ঘ 174444 গাড়িটি কুড়িগ্রামের সাবেক এমপি ডক্টর আক্কাস আলী সরকারের নামে। 2019 সালের 10 ফেব্রুয়ারি বিআরটিএতে ঠিকানা দেয়া হয় প্রগতি সরণি বাড়িধারার জে ব্লকের 74 নম্বর প্লট। অথচ এই প্লটটিতেই মনিরের শোরুম অটো কার সিলেকশন। শুল্কমুক্ত সুবিধায় আনার পর স্ত্রীর ব্যবহারের জন্য গাড়িটি সাবেক এই এমপির কাছ থেকে গোল্ডেন মনির কিনে নেন বলে জানায় গোয়েন্দারা। গাড়িটির নিবন্ধনের সময় ডক্টর আক্কাস আলী সরকার সংসদ সদস্য না থাকলেও রেজিস্ট্রেশন পেপারে তাকে এমপি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সাবেক এমপি আক্কাস আলী সরকারের ভাষ্য হচ্ছে, সমস্যা দেখা দেয়ায় সারাতে দিয়েছিলেন শোরুমে। গাড়ি তো আমার গাড়ি। জি, তা ওটা ওনার গ্যারেজে গেল কিভাবে? এইটা আমি শুনলাম আর কি, পরে গাড়ি তো দিয়ে আসছে গ্যারেজে 10 তারিখে, যদি নিয়ে গেছে ওই দিনই চেক করছে, আমার কাছে রিপোর্ট আছে তো গাড়ি। জি, তো চেক করছে সব ঠিক আছে, বলছে না কি 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 চেঞ্জ করতে হবে, গিয়ার টিয়ার কি চেঞ্জ করতে হবে। গাড়ি ও গ্যারেজে নেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে 39টা গাড়ি নাকি ওনার গ্যারেজে ছিল। আসলে ওখানে গাড়ি রাখার কোনো স্পেস ছিল না, শুধু আমাদেরটা না আরো বোধহয় কয়েকটা গাড়ি নিয়ে যায় ওনার গ্যারেজের মধ্যে রাখছে। হুইপ এবং এমপি দুজনেই মেরামতের কথা বললেও গাড়িগুলো মিলেছে মনিরের বাসার পার্কিংয়ে। অভিযানের পর কয়েক পৃষ্ঠার জব্দ তালিকা হলেও সেখানে নেই গাড়ির তথ্য। তার কাছে যে বিলাসবহুল যে গাড়িগুলি আছে সে সকল গাড়ির বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিআরটিএ তদন্ত শুরু করেছে। আইন অনুযায়ী শুল্কমুক্ত সুবিধার গাড়ি কারো কাছে হস্তান্তর করা শাস্তিযোগ্য অপরাধ। আমদানির পর থেকে 5 বছরের মধ্যে কোনো প্রকার হস্তান্তর করা যাবে না। আর 5 বছরের মধ্যে যদি হস্তান্তর করে সেক্ষেত্রে স্পিকারের পারমিশন নিয়ে শুল্ক কর পরিশোধ করে তারপরে করতে হবে। এ দুটি গাড়ির প্রতিটির বর্তমান বাজার মূল্য প্রায় 4.25 কোটি টাকা বলে জানান গাড়ি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। দর্শক, আমরা দেখছিলাম সাধারণ মনির শেষ পর্যন্ত গোল্ডেন মনির ঠিক কিভাবে ক্ষমতাসীন এবং প্রভাবশালীদের ব্যবহার করে বিত্ত বৈভবের মালিক বনে গিয়েছেন। এর সাথে আরও অনেক গল্প আছে, সেই বিষয়টি আমরা জানবো। আবারও যাচ্ছি রিয়াজের কাছে। আচ্ছা রিয়াজ, এই যে হুইপের গাড়ি, এমপির গাড়ি তার স্ত্রীর নামে, আসলে এই দুটো গাড়ি এগুলো সাধারণত এমপিরা বা বিভিন্ন সংসদ সদস্য মন্ত্রী তারা এই ধরনের শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করে থাকেন বা পেয়ে থাকেন। এই গোল্ডেন মনির কিভাবে এই গাড়ি দুটো বাগিয়ে নিল? আচ্ছা, আমরা এই বিষয়টি যখন অনুসন্ধান করতে গিয়েছি আমরা দেখেছি তার গাড়ির বাসার গ্যারেজে এখনও সেই দুটি গাড়ি পড়ে আছে। ল্যান্ড ক্রুজার ভিয়েট মডেলের যে গাড়ি দুটি রয়েছে সেই দুটির একটি একজন হুইপের, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে তার সরকারি গাড়ি যেহেতু রয়েছে, প্রতিবেদনে দেখতে পাচ্ছিলেন, সেই কারণে তিনি সেটি আসলে ব্যবহার করছেন না, তিনি মনিরের কাছে রেখে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে মনিরের কাছে কেন রেখে গিয়েছেন? তিনি বলছেন গাড়িটি সারাতে দিয়েছিলেন, আর সারাতে দেওয়ার পর তিনি কেন সেটি নিয়ে যাননি? যদি সারাতে দিয়ে থাকেন তাহলে সেটি থাকার কথা গ্যারেজে, যেখানে গাড়ি মেরামত করা হয়, সেটি তার বাড়ির নিজের বাড়ির গ্যারেজে নিচে থাকার কথা নয়, যেখানে মানুষের ব্যক্তিগত গাড়ি থাকে। তারপরে আরেকটি গাড়ি
যে গাড়িটি মনিরের স্ত্রী ব্যবহার করতেন বলে গোয়েন্দারা আমাদেরকে জানিয়েছেন। যে গোয়েন্দা সংস্থার বিভিন্ন সংস্থার সাথে আমরা কথা বলেছি, তথ্য বলছে এই গাড়িটি মনিরের স্ত্রী ব্যবহার করতেন। গাড়িটি হচ্ছে কুড়িগ্রামের সাবেক একজন এমপি। তিনি 2018 সালে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2018 সালে যখন আবার নির্বাচন হয় তখন তিনি নমিনেশন পাননি বা সংসদ সদস্য হননি। কিন্তু এই গাড়িটি 2019 সালে রেজিস্ট্রেশন করা, অর্থাৎ যখন গাড়িটি রেজিস্ট্রেশন করা হয় তখন তিনি সংসদ সদস্য ছিলেন না, অথচ রেজিস্ট্রেশন যে পেপার অর্থাৎ বিআরটির যে কাগজ সেখানে সংসদ সদস্য উল্লেখ করা আছে। এখানে আরেকটি বড় বিষয়, যদি কেউ গাড়ি কেনে তাহলে তার ঠিকানার একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই সংসদ সদস্যের গাড়ি যেটি মনিরের স্ত্রী ব্যবহার করতেন বলে জানা গেছে, সেই গাড়ির বিআরটির কাগজে ঠিকানা দেওয়া আছে 74 নম্বর প্লট, বাড়িধারা জে ব্লক, অর্থাৎ যেখানে মনিরের কারের শোরুম রয়েছে। তাহলে একজন সংসদ সদস্যের যদি শুল্কমুক্ত গাড়ি যেখানে আনা হয়, সেই শুল্কমুক্ত আমদানিকৃত গাড়ির ঠিকানা কিভাবে একটি গাড়ির শোরুম হতে পারে, এটি আসলে বড় প্রশ্ন। আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনি আসলে এই বিষয়ে সদুত্তর দিতে পারেন না। যদিও সংসদ সদস্য বলছেন যে নতুন গাড়ি তিনি কেনার পরে কিছু সমস্যা দেখা দেয়, সেখানে ঠিক করতে দিয়েছিলেন। আবারও সে একই প্রশ্ন, যদি ঠিক করতে দেওয়া হয় তাহলে সেটি ওয়ার্কশপে না থেকে সেটি কেন বাড়ির ব্যক্তিগত গ্যারেজে ছিল? তবে গোয়েন্দারা বলছেন হুইপের গাড়িটি প্রায় 1.5 কোটি টাকার মতো শুল্কমুক্ত সুবিধার যে টাকাটি দরকার সেই টাকাটি মনির পরিশোধ করেছেন। করার পর যখন বাংলাদেশে মনিরের যে গাড়ির শোরুম রয়েছে সেটির মাধ্যমে নিয়ে আসা হয়েছে, আসার পর আবার আরও 1,10,00,000 টাকা দিয়ে মনির সেটি কিনে নিয়েছেন। যেহেতু এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু এই দুটি গাড়ির কোনোটি 5 বছর পূর্ণ হয়নি, সুতরাং জাতীয় রাজস্ব বোর্ডের আইন অনুযায়ী 5 বছর যদি পূর্ণ না হয়, সেক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা যদি কোনো গাড়ি আনে তাহলে তিনি অন্য কারো কাছে হস্তান্তর করতে পারেন না। সেই কারণে গোয়েন্দারা যেটি বলছেন, মনির কিনে নিলেও 5 বছর না হয় দুটি গাড়ির একটিও নিজের নামে করে নিতে পারেননি। তার মানে অনেকগুলো ধাপে ধাপে জালিয়াতি করা হয়েছে, অনেকগুলো ধাপে ধাপে অনিয়ম করা হয়েছে। কিন্তু জাতীয় সংসদের একজন হুইপ, তিনি কি শুধু অর্থের বিনিময়ে তার সাথে সম্পর্ক, নাকি তার সাথে অন্য তার আত্মীয় স্বজন বা অন্য কোনো রিলেশন আছে মনিরের সাথে? আসলে আমরা সম্পর্ক যাচাই করার চেষ্টা করেছিলাম, কিন্তু মনিরের সাথে আসলে তার আত্মীয়তার কোনো সম্পর্ক পাওয়া যায়নি, এতটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি। আর বাকি কি সম্পর্ক সেটি আসলে আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু তদন্ত শুরু করেছে, পাশাপাশি আমরা র্যাব যারা অভিযানটা পরিচালনা করেছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কর্মকর্তাদের এই গাড়ি দুটি সম্পর্কে। তারা জব্দ করেননি, তারা বলছেন যে এটি বিআরটিএকে বলা হয়েছে, পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডকে বলা হয়েছে। বিআরটিকে বলা হয়েছে এই গাড়ি দুটির মালিকানা যাচাই করার জন্য, জাতীয় রাজস্ব বোর্ডকে বলা হয়েছে এই গাড়ি দুটি সম্পর্কে শুল্কের বিষয়টি খতিয়ে দেখার জন্য, এখানে শুল্ক বা শুল্ক ফাঁকির কোনো বিষয় রয়েছে কিনা সেটি দেখার জন্য। নিশ্চয়ই সেই বিষয়টি দেখা হবে আর কি, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আমরা যা দেখেছি। কিন্তু আরেকটি বিষয়, এই গোল্ডেন মনিরের আরেকটি নেশা ছিল খুব দামি দামি বিলাসবহুল গাড়ি ব্যবহার করা, অর্থাৎ এই দুটো গাড়ির বাইরেও তো তার আরও গাড়ি আছে, সেটার কিছু জানেন কিনা আপনি? তার আসলে গ্যারেজে অনেকগুলো গাড়ি রয়েছে, বিশেষ করে তার শোরুম যেখানে, যেহেতু তিনি আসলে গাড়িরই ব্যবসা করতেন। এটি আসলে তার বৈধ যে ব্যবসা, মূলত বৈধ আয়ের যে পথ, সেই বৈধ আয়ের পথ হচ্ছে কিন্তু তার গাড়ি ব্যবসা করেন। তিনি মূলত গাড়ি ব্যবসা করতেন, আর তার বাইতুল মোকাররমে একটি জুয়েলারি দোকান রয়েছে। এই দুইটি ছাড়া তার আসলে প্রকাশিত বা প্রদর্শিত বৈধ ইনকামের পথ খুব একটা নেই। যেহেতু গাড়ি ব্যবসা করতেন সেই কারণে তার আসলে বিলাসবহুল গাড়ি থাকাটা আসলে খুব বেশি অস্বাভাবিক বিষয়টা তা না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি নিজের টাকায় কেনা গাড়ি ব্যবহার না করে শুল্কমুক্ত সুবিধা কেনা গাড়ি কেন ব্যবহার করছেন, এটি আসলে এখন তো গোয়েন্দারা তদন্ত করছেন। তার মানে গোয়েন্দারাও যেহেতু চেষ্টা করছেন, এই ধরনের মনিরের আরও গল্প হয়তো আমরা সামনে উঠে আসবে। এছাড়াও আপনার অনুসন্ধানে মনির, গোল্ডেন মনিরের মতো আরও হয়তো মনির যারা সমাজের বিভিন্ন অঞ্চলে লুকিয়ে আছে সেগুলো হয়তো দর্শকের সামনে তুলে আনা সম্ভব হবে, আমরা আশা করি সেই বিষয়টি আপনি তুলে ধরবেন। অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ রিয়াজ আপনাকে। পর্দার আড়ালে থাকা 1,000 কোটি টাকার মালিকের অপকর্মের নানা কাহিনী দেখলেন এতক্ষণ। তবে যতটুকু দেখানো সম্ভব হয়েছে তার চেয়ে অনেক বেশি জৌলুস ছিল গোল্ডেন মনিরের জীবনযাত্রায়। অপরাধ বিশ্লেষক ও সমাজবিজ্ঞানীরা মনে করেন, রাষ্ট্র ও সরকার ব্যবস্থাপনায় পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে এমন মনিরের সংখ্যা দিন দিন বেড়েই যাবে। এদের দৌরাত্ম্য বন্ধে সমাজের সর্বক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা জরুরি। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।